এবার রাজশাহীতে ঘোষণা ছাড়াই বন্ধ বাস চলাচল। বিএনপির কর্মসূচি বানচাল করার উদ্দেশ্য। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খেতাব বাতিলের সিদ্ধান্ত, মন্তব্য ফখরুলের। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে। এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। 6 মাসে শেষ হতে পারে পদ্মা সেতুর স্ল্যাব ও রেলিং নির্মাণ। সার্বিক কাজের প্রায় 90% শেষ। নদীর শাসনও এগিয়ে চলছে পুরো দমে। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মাহমুদা মনি। সকাল কিংবা রাত মশা থেকে নিস্তার নেই বন্দরনগরীর মানুষেরও। বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় উৎপাত বেড়েছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। অন্যদিকে মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আদিত্য দাস নগরীর একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। বিদ্যালয় বন্ধ থাকলেও শেষ করতে হবে পড়াশোনা, কিন্তু নির্বিঘ্নে টেবিলে বসে পড়ার কোনো উপায় নেই। সকাল থেকে রাত পর্যন্ত মশার তীব্র উৎপাতে মশারির ভিতরে বসেই পড়তে হচ্ছে তাকে। বাচ্চারা পড়তে পারতেছে না, আমরা বসে যে একটি টেলিভিশন দেখবো তাও পাচ্ছি না, এত মশার কারণে আমরা পড়া শেষ করতে পারি না। মশারিটাকে পড়তে হয় আমাদেরকে। মশার উৎপাতে নগরীর 41টি ওয়ার্ডেই অতিষ্ঠ নগরবাসী। নগরীর আনাচে কানাচে মশার প্রজননস্থল, বিভিন্ন নালা নর্দমায় ও জমে থাকা পানিতে চসিকের মশক নিধন কোনো কার্যক্রম নেই বললেই চলে। কয়েল কিংবা আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করেও মশার কামড় থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সাইডেতে নোংরা পানিগুলো যায়, এই থেকে এখন আকার বেশি। সিটি কর্পোরেশনের কোনো ওষুধপত্র দিতেছে না। বর্তমান মেয়রের কাছে আমার অনুরোধ রইল, যদি মশার দাবায় যদি এখানে মারে তাহলে আমাদের একটু ভালো হবে আর কি। এদিকে মশা নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ সিটি কর্পোরেশন মেয়র। ফগার মেশিন দিয়ে ওষুধ এগুলো ছিটানো হচ্ছে, কিন্তু তবু মশার কমানো যাচ্ছে। যে ওষুধগুলো আছে আসলে এগুলোর কার্যকারিতা নিয়েও আমিও সন্দিহান। গত 15 ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন রেজাউল করিম চৌধুরী। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রতি 5 বছর পর পর মেয়র আসে, মেয়র যায়, কিন্তু নগরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি নগরবাসীকে মশার হাত থেকে মুক্তি দিতে পারবেন নাকি অন্যান্যদের মতো ব্যর্থ হবেন, সেটি এখন বড় প্রশ্ন। নগরীর চাকতাই এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বাংলাদেশে কিছু হলে বিদেশি দূতাবাসগুলোর উদ্বেগ প্রকাশ করা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় আল জাজিরার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো প্রশ্ন না তোলার সমালোচনা করেন তিনি। আমাদের দেশ একটা তাজ্জুবের দেশ। একজন মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। আপনারা মিডিয়া ওটার কভারেজ দেন, ও লোকে এখানে মাতব্বরি করবে কেন? ইউ শুড স্টপ গিভিং পাবলিসিটি টু দিস সর্ট অফ নুইসেন্স। খুলনার পর এবার পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে 2 দফায় 8টি জেলায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়ায় মালিক সমিতির নেতার উপর হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানান পরিবহন নেতারা। এদিকে বিএনপির নেতারা বলছেন মঙ্গলবার দলটির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে এই ধর্মঘট। রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাস, অপেক্ষায় যাত্রীরা। হঠাৎ বাস বন্ধের ঘোষণা, জানতেন না কাউন্টার ম্যানেজাররাও। তাতে বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা হন অনেক যাত্রী। চাঁপাই যাবো, তার জন্য আমরা গাড়ি পাচ্ছি না, এখন অটোতে যাওয়া লাগছে বাধ্যমূলক। ভাড়াও বেশি লাগছে এবং সময়ও বেশি, আমাদের এখন আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ে আছি। বাস স্ট্যান্ড বন্ধ, তার জন্য দ্বিগুণ ভাড়া দিয়ে অটোতে যাওয়া লাগতেছে। সমস্যা তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। এভাবে যাওয়া আমরা হচ্ছে যে এখনো যেতে পারছি না, ব্যাগে অটোতে বসতে সমস্যা হচ্ছে। ঢাকা সহ দূরের গন্তব্যে ছেড়ে যায় 2-1টি গাড়ি। তবে দুপুরে দ্বিতীয় দফায় বন্ধ করা হয় 8 জেলার বাস চলাচল। তাতে যাত্রীদের দুর্ভোগ ওঠে চরমে। টিকিট খুঁজছি, টিকিট পাচ্ছি না ঢাকা যাওয়ার জন্য। দুর্ভোগে মানে সমস্যা বলতেছে গাড়ি নাই, টিকিট পাওয়া যাচ্ছে না। ওরা সবাই বলছে যে গাড়ি অনিশ্চিত, কখন যাবে, কখন ছাড়বে, টিকিট দেওয়া যাবে কি যাবে না, সবকিছু অনিশ্চিতের মধ্যে আছে। এদিকে বিএনপি নেতারা বলছেন বাস বন্ধ করা সহ নানাভাবে সমাবেশ বন্ধ করার চক্রান্ত চলছে। আগামী কালকে রাজশাহীর সমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে 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 ইনশাআল্লাহ, যতই বাধা দেওয়া হোক না কেন। আমাদের গাড়ি ঘোড়া বন্ধ করা হলেও আমাদের লোকরা ইনশাআল্লাহ
কালকের সমাবেশে উপস্থিত হবে। তবে বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, শ্রমিক নেতার ওপর হামলার পাশাপাশি নিরাপত্তার কারণে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের কর্মসূচি কিন্তু এটা আগে থেকে দেওয়া আছে, তারপরে এখন জিনিসটা আসছে এটাই। তারপরে আমরা আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য, আমার গাড়ির নিরাপত্তার জন্য, মালিকের নিরাপত্তার জন্য এই গাড়িগুলো বন্ধ রাখা হয়েছে। বগুড়ায় মালিক শ্রমিক নেতার ওপর হামলাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পরিবহন নেতারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আলাপ আলোচনা কিংবা সভা সমাবেশ করে নয়, লড়াই করে সরকার হটানোর ডাক দিলেন বিএনপির নেতারা। রাজধানীতে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে সোমবার বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি ঘোষিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দেন বিদেশি দূতাবাসের কয়েকজন কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের চলমান কর্মসূচির সমালোচনা করে ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর বলেন, আলাপ আলোচনা করে দাবি আদায় করা যাবে না। আলোচনা অনেক করেছি, রাবিশ অ্যাকশনের কথা বলেন। কারণ আই এম এ সৈনিক, আই এম এ সোলজার, আই নো হাউ টু ফাইট। এই সরকারের এগেইনস্টে ফাইট ছাড়া কোনো বিকল্প নাই। এখানে এই সরকারের এগেইনস্টে একমাত্র অস্ত্র ওরা যেমন কুকুর, আমার তা। দলের স্থায়ী কমিটির নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যেই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, যেই যুদ্ধ ছাড়া ভাষণে দেশ স্বাধীন হয় নাই, গণতন্ত্র ভাষণে উদ্ধার হবে না। তাই ভাষণ করবো আমরা সমাপ্ত করি, যুদ্ধের জন্য প্রস্তুত হই। বাঘ বুড়ো হয়ে যেতে পারে, বাঘের থাবা কিন্তু বুড়ো হয় না। আমরা বুড়ো হয়ে গেছি, হয়তো থাবাটা এখন পর্যন্ত বুড়ো হয় নাই, প্রয়োজনে ইনশাল্লাহ কাজে লাগাবো। অনুষ্ঠানে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যখন এই সুবর্ণ জয়ন্তী পালন করছি, তখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের খেতাব বাতিলের চক্রান্ত চলছে। বর্তমানে অনির্বাচিত কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার এই চক্রান্ত করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, বিএনপি কর্মীদের হামলার পরও পুলিশ যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে একথা বলেন তারা। সোমবার রাজধানীর কৃষিবিদের ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হন তিনি। বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিএনপি। তারা পুলিশকে প্রতিপক্ষ দাঁড় করিয়েছে, রাস্তা বন্ধ করে সমাবেশ করবে, কিছু বলতে গেলে পুলিশের উপর তারা হামলে পড়বে। বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আপনারা ঐক্যবদ্ধ হন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। এদিকে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা কখনোই সহ্য করা হবে না। ছাত্রদল কর্মীদের হামলার পরও পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রেস ক্লাবের সামনে একজন পুলিশকে একা পেয়ে কিভাবে পিটানো শুরু করেছে, তারপরে চরম ধৈর্যের সঙ্গে তারা সম্পূর্ণ সব পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে। পুলিশের উপরে যে অর্পিত দায়িত্বটি তারা পালন করে যাচ্ছে বলেই আজকে নিরাপত্তার চাহিদাটা পূরণ করতে সক্ষম হয়েছে। যে কোনো ষড়যন্ত্র রুখতে জনগণ ও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। প্রধান অনুষ্ঠানের সম্মানিত আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বীমা সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বীমার সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনও পিছিয়ে রয়েছে। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশের স্বাস্থ্য বীমা আরও ব্যাপকভাবে চালু করা উচিত বলেও জানান শেখ হাসিনা। মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার প্রতিপাদ্যে সোমবার দেশে দ্বিতীয়বারের মতো উদযাপন হচ্ছে জাতীয় বীমা দিবস।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের বিমা সুবিধার আওতায় আনতে সরকার এবছর থেকে পাইলট ভিত্তিতে বঙ্গবন্ধু শিক্ষা বিমা চালু করেছে। প্রাথমিকভাবে 50,000 শিক্ষার্থী বিমা সুবিধা পাবেন। 4 জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার এই সনদ তুলে দেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিমার ওপর মানুষের আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ, এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমাদের স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। উচ্চশিক্ষার জন্য সরকার শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ালি সম্পর্কে যারা শিক্ষা গ্রহণ করবে বা ট্রেনিং নেবে, সরকার পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হবে, তাদের শিক্ষার টাকাটা আমরাই দেব। এই খাতের দুর্নীতি ও প্রতারণা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, সেটাকে আবার অন্যভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বর্তমান বাস্তবতায় বিমা শিল্পকে প্রযুক্তির মাধ্যমে আরও গ্রাহক বান্ধব করে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের মধ্যে পদ্মা সেতুর পুরো অংশে স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে 66% কাজ। শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক বলছেন, সার্বিক অগ্রগতি প্রায় 88%। সব ঠিকঠাক থাকলে 2022-এর জুনে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে। এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, অর্থাৎ রাস্তা নির্মাণ। এর মধ্যে 3.5 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। এভাবেই সম্মিলিত স্বপ্নের দিকে এগিয়ে চলা। সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তরের বেলা। মহাপরিকল্পনা যুক্ত করেছে 2 পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণে মসৃণ করার ক্ষণ। এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজের 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছতে। যদিও এখনও মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে স্ল্যাব বসেনি। পাশাপাশি এগুচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% শেষ হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। আমাদের এখনো অনেকগুলো কাজই চলতেছে। এখনো যে আমাদের রোডওয়ে স্ল্যাব ভেরি ইম্পর্টেন্ট একটা এটা 4টা গ্রুপে কাজ চলতেছে। রেলওয়ে স্ল্যাবের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, 400 কেবি লাইনের কাজ চলতেছে, আপনার ভায়াডাক্টের কাজ চলতেছে। প্রকল্প পরিচালক জানান, মূল সেতুর অগ্রগতি প্রায় 93%। নদী শাসনের কাজও বাকি 60% কম। ফেব্রুয়ারির শেষে সার্বিক অগ্রগতি 85.50%। ভায়াডাক্ট, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষে হাত পড়বে রাস্তা আর রোড লাইট নির্মাণে। একটা ইম্পারভিয়াস মেমব্রেন দিব স্ল্যাবের উপরে, তারপরে অ্যাসফল্ট কংক্রিট করব, সাইন সিগন্যাল দিব, তারপরে ওখানে ইলেকট্রিফিকেশন করব। জুন 2022 সালের মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করে যানবাহনের চলাচলের উপযুক্ত করে দিতে পারব। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর উপর সড়ক হবে 4 লেনের। রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। করোনার মধ্যে পোশাক রপ্তানি আয়ে ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর পর টিকে থাকাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিজেএমইএ বলছে, বাজার দখলের কৌশলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম। ইউরোপীয় ইউনিয়নের বাজার দখলে রাখতে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার তাণ্ডবে মন্দা মোকাবিলাতেই গত বছর পার করেছে বিশ্ব অর্থনীতি। টিকে থাকার এই লড়াইয়ে পোশাক খাতের রপ্তানি আয়ে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যায় ভিয়েতনাম। 2019 সালের মে থেকে 2020-এর জুন পর্যন্ত পোশাক রপ্তানিতে $2.5 বিলিয়ন এগিয়ে ছিল ভিয়েতনাম। এদিকে জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ITC বলছে, 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে ভিয়েতনামের চেয়ে $1.5 বিলিয়ন বেশি আয় করেছে বাংলাদেশের পোশাক শিল্প। এখানে সরকারের যে প্রণোদনাটা দিয়েছে
করেছিল সেটা কিন্তু এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করেছে। আগামীতে যদি টিকে থাকতে হয় আরও কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন। উদ্যোক্তারা বলছেন 4 দশকের বেশি সময় উৎপাদন সক্ষমতায় ভিয়েতনামের চেয়ে এগিয়ে থাকলেও দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যিক কৌশলের কাছে বেশ পিছিয়ে বাংলাদেশ। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব লিমিটেড। তো ভিয়েতনামের আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে অনেকগুলো দেশের সাথে তারা এফটিএ সই করেছে, যেটা আমরা করতে পারিনি। পরিসংখ্যান বলছে ইউরোপের বাজারে ভিয়েতনামের পোশাক যায় $4 বিলিয়ন, সেখানে বাংলাদেশি পোশাক যায় এর 5 গুণ। তাই এই বাজার সুরক্ষায় বিশেষ নজর রাখা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই ভাবতে হবে যে ইউরোপের বাজারে যখন জিএসপি সুবিধা থাকবে না, তখন আমরা নিজেদেরকে কি করে টিকিয়ে রাখবো। প্রচলিত বাজারের বাইরে রাশিয়া, জাপান, আফ্রিকার মতো নতুন বাজারে রপ্তানি বাড়াতে শুল্ক সুবিধা আদায়ে সরকারকে আরও তৎপর হওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে, দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি 3 বছরের কারাদণ্ড, জারি হয়নি গ্রেপ্তারি পরোয়ানা, সাজা ভোগ করবেন বাড়িতে বসেই। দেখছেন প্রবাসের সময়। ঘুষ গ্রহণ ও ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্যারিসের আদালত সোমবার এই রায় ঘোষণা করেন। তবে 3 বছরের মধ্যে 1 বছর সরাসরি কারাদণ্ড আর বাকি 2 বছর স্থগিত থাকবে সাজা। রায়কে কেন্দ্র করে সাংবাদিক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ঘুষ প্রদান ও দুর্নীতির অভিযোগে ফরাসি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে 3 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার প্যারিসের একটি আদালত এই কারাদণ্ড প্রদান করে। অবশ্য প্রেসিডেন্টকে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে, 2 বছরের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। সরাসরি জেলে না গিয়ে ঘরেই বন্দিদশা কাটাতে হবে। এ সময় তার গতিবিধি শনাক্তের জন্য একটি ইলেকট্রিক ট্যাগ লাগানো থাকবে। এদিকে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন তিনি উচ্চ আদালতে আপিল করবেন। সারকোজির বিরুদ্ধে অভিযোগ, তিনি 2014 সালে তার রাজনৈতিক দলের অপরাধ তদন্তের বিষয়ে ম্যাজিস্ট্রেট গিলবার্টকে ঘুষ প্রদানের প্রস্তাব করেছিলেন। ঘুষ হিসাবে তিনি তাকে একটি মর্যাদাপূর্ণ চাকরির আশ্বাস প্রদান করেছিলেন। সাধারণ মানুষ বলছেন এই রায়ের ফলে প্রমাণিত হলো দুর্নীতি করেও পার পাওয়া যায় না। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যেই হোক না কেন, আইনের উপরে কেউ নাই, এবং ভবিষ্যতে কেউ যদি দুর্নীতি করতে চায় তাহলে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। দুর্নীতি করে পার পাওয়া অনেক কঠিন, আজকের এই রায়ে তা প্রমাণিত হলো। মামলায় সারকোজির 2 আইনজীবীকেও কারাদণ্ড প্রদান করেছে আদালত। 2007 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকা সারকোজিকেই তাই ফ্রান্সের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসাবে কারাবরণ করতে হবে। মামুল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে না এখনই। ওদিকে বিজেপি, কংগ্রেস, বাম এবং আব্বাস সিদ্দিকীদের মোকাবিলা করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় জনতা দলকে বাংলায় আসন সমঝোতার প্রস্তাব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর নতুন চমক, বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতায় তৃণমূল ভবনে এখন ব্যস্ততা তুঙ্গে। রাজ্যের শাসক দল বরাবরই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে। সবশেষ 2019 সালেও বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেসের চেয়ে 10 দিন আগেই 42 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 ফেব্রুয়ারি ভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এর পরপরই জল্পনা ছিল সোমবারই প্রার্থী তালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিন শেষে জানিয়ে দেয়া হলো 294 আসনের প্রার্থী তালিকা একসাথে নয়, ধাপে ধাপে তালিকা প্রকাশ করবে মমতার দল। আর সন্ধ্যা নামতেই আকাশের তারার মতো ঝলকে উঠলেন 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন সন্ধ্যায় রাজ্য বিজেপি দপ্তরে রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মোদির দলে যোগ দিয়ে সোনার বাংলা গড়ার ডাক দিলেন ঝানু রাজনীতিকের মতোই। ওদিকে বাম কংগ্রেস ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীরা একসাথে 28 ফেব্রুয়ারি ব্রিগেডে রাজনৈতিক সভা করলেও একদিনের মধ্যে জোটে আসন সমঝোতা নিয়ে জট তৈরি হয়েছে। সেই জট কাটাতে আজ বিমান বসু ও সূর্যকান্ত মিশ্রদের মতো শীর্ষ বাম নেতাদের ছুটে যেতে হয়েছে প্রদেশ কংগ্রেস ভবনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ,
ভারত। কারাবন্দী অবস্থায় লেখক ও উদ্যোক্তা মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও অবিলম্বে ডিজিটাল আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে জার্মানিতে। সোমবার বিকেলে বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীদের আয়োজনে বিক্ষোভে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোনাজ হক, সংস্কৃতি ও রাজনৈতিক কর্মী খালেদ নোমান নমি সহ আরও অনেকেই। এ সময় একই আইনে আটক কার্টুনিস্ট কিশোরকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি করা হয়। লেখক, কার্টুনিস্ট তারা এই সমাজেরই মানুষ, তারা আমাদের কথাই লেখে। লেখক মুশতাকের কিভাবে মৃত্যু হলো এটার তদন্ত করতে হবে এবং এর বিচার চাই। ইউরোপের অন্যান্য দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া অনেকে বাংলাদেশি ভালো উপার্জনের আশায় পাড়ি দেন উত্তর ইউরোপের দেশ সুইডেনে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে কাজ পাওয়া আগের মতো সহজ নয়। তাই অনেক বাংলাদেশি দেশটিতে এসেও কাজ না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রতি বছর ইতালি, স্পেন, গ্রিস আর পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া ছাড়াও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পাড়ি দেন সুইডেনে। তবে করোনা মহামারীর পর থেকেই কমেছে সে সংখ্যা। অনেকেই দীর্ঘদিন কাজ না পেয়ে রয়েছেন বিপাকে, অনেকে আবার আশানুরূপ কাজ না পেয়ে ফিরেও যাচ্ছেন। অর্থনৈতিক মন্দা থাকার কারণেই অনেকেই জব হারাচ্ছে। যাদের কাজের পরিমাণ আগে 100% ছিল, তাদের কাজের পরিমাণ কমে গেছে। নতুনভাবে জব ক্রিয়েশন হচ্ছে না। যারা সুইডেনে আসতে চায় তাদের কাছে আমার একটাই পরামর্শ, তারা যেন জেনে বুঝে শুনে সুইডেনে আসার জন্য ডিসিশন নেয়। সুইডেনে 1 মার্চ থেকে রেস্টুরেন্ট এবং বারগুলো রাত 8:30টার পর বন্ধ রাখতে বলা হয়েছে। তবে টেকওয়ে সার্ভিস চালু রাখা যাবে। সুইডেনে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকলেও এখনো বাড়ছে সংক্রমণের উদ্যোগতি ঠেকাতে সরকার নানা বিধিনিষেধের ফলে ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। সেই সাথে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। কাতারে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য স্থানীয় নাগরিক ও অভিবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ায় সব কাতার প্রবাসী বাংলাদেশি রেজিস্ট্রেশন করা উচিত বলে মনে করেন ভ্যাকসিন নেওয়া প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে ডিসেম্বর থেকে মানুষের দেহে প্রয়োগ শুরু হয়েছে ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। করোনায় আক্রান্ত বয়স্ক ব্যক্তি ও জটিল রোগীদের আগেভাগে ভ্যাকসিন দিচ্ছে দেশটির সরকার। এদিকে ভ্যাকসিন নেওয়ার জন্য স্থানীয় নাগরিক ও অভিবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে। রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের মধ্য থেকে আপাতত 50 বছরের বেশি বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন, আর বাকিরা পাবেন ধীরে ধীরে। করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য প্রত্যেক প্রবাসী বাংলাদেশি রেজিস্ট্রেশন করা উচিত বলে মনে করেন ভ্যাকসিন নেওয়া প্রবাসীরাও। যারা ভ্যাকসিনটা 2 ডোজ দিবে তারা হয়তো বাংলাদেশে গেলে আর আসলে যে কোনো দেশে যাইতে পারবেন, আইতে পারবেন, আর আমাদের কোনো হোম কোয়ারেন্টাইন লাগবে না এবং হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। তো আমাদের এখান থেকে অনেক কিছু আমাদের টাকা সেভ হয়ে যাবে আমি আশা করব এবং অনুরোধ করব যারা বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা যেন অতি শীঘ্রই যায় যেন ভ্যাকসিনটা দিয়ে আসেন। আমরা এখানে যত প্রবাসী আছি সব প্রবাসী এখান থেকে ভ্যাকসিন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা দরকার। রেজিস্ট্রেশন করে এখানে ভ্যাকসিন দিলে সবচেয়ে ভালো। আপনারা যারাই বাংলাদেশে যান না কেন এখান থেকে ভ্যাকসিন দিয়ে বাংলাদেশে যাবেন। অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে 26 লাখের বেশি জনসংখ্যা কাতারে। এরই মধ্যে 1,50,000-এর বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় নাগরিক ও অভিবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কাতার সরকার। সময় সংবাদ, কাতার। মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ সহ 35টি দেশের অভিবাসী কুয়েতে তাদের কর্মস্থলে ফিরতে পারছেন না। বিমান চলাচল বন্ধ থাকায় ট্রাভেল ব্যবসার সাথে জড়িত প্রবাসী ব্যবসায়ীরা চরম বিপাকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছুটিতে আটকে পড়া প্রবাসীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। কুয়েতে আবারও মহামারী করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ কারণে 21শে ফেব্রুয়ারি ঘোষিত বাংলাদেশ সহ 35টি দেশের সাথে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে বিমান চলাচলের কথা থাকলেও তা চালু হয়নি। এতে করে একদিকে যেমন চরম হতাশায় দেশে ছুটিতে থাকা অভিবাসীরা, তেমনি লোকসানের মুখে ট্রাভেল ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরাও। বিমান চলাচল প্রায় 1 বছর বন্ধ। আমি নিজে আমার যে বিরোধ টিকেটটা ছিল আমি
সেই টিকিটের টাকাটা এখনো পাইনি। কুয়েতে বড় একটা সমস্যা, দুবাইতে যারা 1 মাসের ভিসায় গিয়েছিল, 1 মাস অতিক্রম পর এবং ওখানে আরও বহু টাকা লাগে, সেই জন্য কেউ ওখানে থাকতেছে না, বর্তমানে সবাই দেশে ফিরেছেন। নির্ধারিত সময়ে যেসব অভিবাসী তৃতীয় দেশ দুবাই হয়ে কুয়েতে আসার অপেক্ষায় ছিলেন, তারাও কুয়েত প্রবেশে অনিশ্চয়তার বেড়াজালে এখন হাবুডুবু খাচ্ছে। এদের মধ্যে অনেকেরই আবার আকামা শেষ হয়ে গেছে। দুবাই কুয়েত কনসুলেটে যোগাযোগ করে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে ফিরে গেছেন। আর্থিক সংকটে মহাবিপাকে পড়েছেন বহু অভিবাসী। কুয়েতে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এদের মধ্যে প্রায় 12,000 প্রবাসী ছুটিতে গিয়ে দেশে আটকা পড়েছেন। যাতে করে দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে যেতে পারেন, এটাই তাদের প্রত্যাশা। সময় সংবাদ, কুয়েত। ইতালিতে এই প্রথম তৃতীয় লিঙ্গের মানুষদের নতুন নামে পরিচয়ের নিয়ম চালু হয়েছে। রোমের একটি কলেজের এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে দেশব্যাপী। বিস্তারিত রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্টে। বিশ্বজুড়ে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে নানা যন্ত্রণার কথা প্রচলিত রয়েছে। যদিও ইতালিতে তৃতীয় লিঙ্গের মানুষদের কবলে পড়ে নাগরিকদের হয়রানির শিকার হতে হয় না, তবে তাদের অনেকেই নানা অসামাজিক কাজের সাথে জড়িত থেকে জীবিকা নির্বাহ করে। কাগজে কলমে অথবা জন্মসূত্রে নাম যাই হোক না কেন, নারী হিজড়াদের নতুন নামে ডাকার একটি নীতি অনুমোদন করেছে রাজধানী রোমের কলেজ লিচেও দি রিপেত্তা। হরমোন বিবেচনায় কারো নাম মার্কো থাকলে তাকে মারিয়া অথবা ফ্রান্সেসকো থাকলে ফ্রান্সেসকা নামে ডাকার নিয়ম চালু করেছে ওই কলেজটি। এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা। ওই কলেজে অধ্যয়নরত তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের নতুন নাম দেওয়ার পর থেকেই ইতালির বিভিন্ন স্কুল ও কলেজ আগ্রহ দেখাচ্ছে। তারাও তৃতীয় লিঙ্গের মানুষদের সহযোগিতায় এগিয়ে আসতে চায়। শুনেছি নিয়মটার কথা, সাধুবাদ জানাই। আমি খুশি হয়েছি। এই নিয়মটাকে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের আচরণ অনুযায়ী নামে ডাকলে আমরা স্বস্তি বোধ করব। তাদের জন্য এটা অনেক বড় পদক্ষেপ। আমি দেখেছি তাদের কাঙ্ক্ষিত নামে ডাকলে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। নাম পরিবর্তনের এই পদ্ধতিকে ইউরোপীয় ইউনিয়ন আইনি স্বীকৃতি দিয়েছে। তৃতীয় লিঙ্গের অনেক মানুষ রাজধানী রোমের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজও করে থাকেন। এর আগে করোনার মধ্যে দেশটির মেডিসিন এজেন্সি আইফা হরমোন থেরাপি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত অক্টোবর থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে দল নিয়ে রোমাঞ্চিত তামিম ইকবাল। কন্ডিশন যেমনই হোক, পরিকল্পনা আর সামর্থ্য মতো খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব বিশ্বাস বাংলাদেশের ওয়ানডে দলপতির। নিজেদের ফিট রাখতে সবাই রুমেই সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। শুধু তামিম নয়, মাঠে নামতে মুখিয়ে আছেন দলের সব ক্রিকেটার। তামিম ইকবাল নিজেকে দুর্ভাগা মনে করতেই পারেন। অধিনায়কত্ব পাওয়ার পর অভিষেকের জন্য অপেক্ষা করতে হলো প্রায় 1 বছর। তার নেতৃত্বে প্রথম বিদেশ সফরে গেছে দল, তবে সেখানেও কত বাধ্যবাধকতা। নিউজিল্যান্ডে পৌঁছানোর প্রায় সপ্তাহ পার হতে চলল, এখনও মাঠের মুখ দেখেননি ক্রিকেটাররা। আইসোলেশন নিয়ে কোনো সমস্যা না হলেও আছে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ। 2 দফা কোভিড নেগেটিভ এসেছে সবার, আর একটা পরীক্ষা বাকি, সেখানে ফল পক্ষে থাকলেই পাওয়া যাবে মাঠে নামার অনুমতি। তার আগে নিজেদের ফিট রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাই। 8 নম্বর দিন থেকে যদি সব ঠিকঠাক থাকে তখন আমাদের ছোট ছোট গ্রুপ করে প্র্যাকটিসের জন্য অ্যালাউ করা হবে, যেখানে আমরা মাঠে যেয়ে প্র্যাকটিস করতে পারবো। তো এটাই আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ভরাডুবির পর ক্রিকেটারদের নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। নিউজিল্যান্ডে কেমন করছে দল, সেদিকেও থাকবে সবার দৃষ্টি। তবে দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের, তাই বিরুদ্ধ কন্ডিশনেও দলের ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক। এভরিবডি ওয়ান্টস টু ডু ওয়েল। সবাই ভালো করতে চায় বাংলাদেশ টিমের জন্য, যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশ টিমের ওই ক্যাপাবিলিটি অবশ্যই আছে। যদি আমরা সবাই আমাদের প্ল্যানস এক্সিকিউট করি, আমরা সবাই যদি একসাথে হয়ে খেলতে পারি, একসাথে ভালো করে সবাই পারফর্ম করি, উই ক্যান বিট এনি টিম। করোনার মধ্যে হোটেল বন্দী হয়ে থাকাটা ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়, তবে নিউজিল্যান্ডে যে অভিজ্ঞতা হচ্ছে তা একেবারেই নতুন। অধিনায়ক জানালেন নিজের অভিজ্ঞতা। প্রথমবারের মতো যখন ফ্রেশ এয়ারে গেলাম তখন অবশ্যই একটু আজবই লাগতেছিল, কারণ 2-3 দিন আমরা রুমের মধ্যে ছিলাম। তারপরে হঠাৎ করে আমাদেরকে অ্যালাউ করা হলো যে আমরা নিচে যেতে পারবো। তখন সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। সেলফ আইসোলেশনের চ্যালেঞ্জ ভালো মতোই পার করেছে বাংলাদেশ দল। এখন দেখার অপেক্ষা মাঠের চ্যালেঞ্জ কতটুকু নিতে পারে টাইগাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।